নমস্কার। আজ নিউক্লিয়ার হেলথ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আছেন একজন স্বনামধন্য আমেরিকার নিউরোলজিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ডক্টর কল্লোল সেঠ। তো তিনি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, বর্তমানে ড্রেটন চিলড্রেন হসপিটাল এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছেন। এছাড়া তিনি পেডিয়াট্রিক্সের সহকারী অধ্যাপক রাইট স্টেট ইউনিভার্সিটি বুনসপ স্কুল অফ মেডিসিন আমেরিকার ওহিওতে। এছাড়া তিনি ডিপ্লোমেন্ট অফ আমেরিকার বোর্ড অফ সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোলজিস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ আমেরিকার ক্লিনিক্যাল সাইকোফিজিওলজি সোসাইটি। সো আমরা আজকে ওয়েলকাম জানাই ডক্টর কল্লোল সেঠকে তার অমূল্য সময় নিয়ে আসার জন্য এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে। তো নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আলোচনা করব নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস পেশেন্টদের নিয়ে। তবে এটুকুনি আমি বলে রাখি যে রেসপিরেটরি সিমটম যেগুলো আমাদের করোনা প্যান্ডেমিকে আমরা সবাই জানি, খুব স্পেসিফিক মিনিমাম সাবসেট অফ পপুলেশনের মধ্যে কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশন আসে। তো আমরা ডাক্তারবাবুর কাছ থেকে সেই সমস্ত তথ্য আমরা জেনে নেব এবং সেগুলো আমাদের অ্যাওয়ারনেস নিয়ে আসবে এবং সেই আমাদেরকে সচেতন করবে। তাহলে আসুন আমরা প্রথমে ওয়েলকাম জানাই। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, শুভ সন্ধ্যা। এখন ইন্ডিয়াতে সন্ধে 8টা বাজে বোধহয়, আর আমাদের এখানে এখন সকাল 10:30। নমস্কার সবাইকে। বেশ, তাহলে আমরা সরাসরি কিছু আলোচনায় চলে আসি। ঘটনা হচ্ছে যে আমরা প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি এই যে SARS-CoV-2 বা COVID-19 যেটা বলা হয়, এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের সামনে তুলে ধরেন ছোট্ট করে। আচ্ছা, তো আমি আগে একটু প্যান্ডেমিক বা অতিমারির ইতিহাস সম্পর্কে দু একটা কথা বলে নিই। যে আমাদের পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্যান্ডেমিক বা অতিমারি হানা দিয়েছে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য যেমন প্লেগ, কলেরা, ফ্লু, অন্য টাইপের ফ্লু, HIV, ইবোলা, এইরকম বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে সারা পৃথিবী জুড়ে অতিমারি হয়েছে। তার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য, আমি একটু পড়াশোনা করেছি বা রিসার্চ করেছি, 1918 সালে যখন স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক হয়েছিল, ওইটার সাথে এখনকার এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের অনেকটা মিল আছে। সেই জন্য আমি একটুখানি কয়েকটা তথ্য তুলে ধরতে চাই, এবং যাতে আমাদের দর্শকরা প্যানিক না করেন আমি কয়েকটা কথা বলে নিতে চাই, কম্পেয়ারিং টু স্প্যানিশ ফ্লু অ্যান্ড দিস করোনা ভাইরাস 19। তো স্প্যানিশ ফ্লু 1918 থেকে 1920 এরকম 2 বছর ছিল সারা পৃথিবীতে। আমার মনে হয় ওখানে 4টে ওয়েভ হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফর 2 years। অ্যান্ড সব সারা পৃথিবী জুড়ে 500 মিলিয়ন মানুষ এফেক্টেড হয়েছিলেন, 500 মিলিয়ন। আর ওভারঅল ডেথ হয়েছিল 50 মিলিয়ন। তো এরকম একটা হিসেব আছে। সেটার তুলনায় আমরা এখনো পর্যন্ত এই COVID-19 প্রায় 7-8 মাসে পৌঁছেছি। তো আমরা যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, কম্পেয়ার টু দ্যাট, এটা অনেক অনেক কম। কারণ এখনো পর্যন্ত 27 মিলিয়ন পিপল এফেক্টেড হয়েছেন ইন লাস্ট 7-8 মাসে, আর ডেথ হয়েছে লেস দেন 1 মিলিয়ন সোফার। আমি কালকের ডেটা বলছি ওয়ার্ল্ডোমিটারে। তো যদি কম্পেয়ার করে দেখি ওই 2 বছরে যা হয়েছিল আর এখন আমাদের 7-8 মাসে যা হয়েছে, এটা অনেক বেটার পজিশনে আছি। আমি সেটা বলতে চাইছি যে যাতে আমাদের দর্শকরা প্যানিকটা না করেন, যে প্যান্ডেমিক হতেই পারে কিন্তু আমরা আরো বেটার পজিশনে আছি, সেটা আমি বলতে চাই। তার উপর এখন বর্তমানে অনেক মেডিকেল ট্রিটমেন্ট অপশন বেড়ে গেছে, অনেক কিছু আমাদের টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে। তো সেই কারণে তো আমরা অনেকটা অ্যাডভান্স স্টেজে তো আছি। ঠিক, কারণ 100 বছর আগে ভ্যাকসিনও ছিল না, আর ওষুধপত্র সেরকম ছিল না, হসপিটালের বিভিন্ন রকম যে চিকিৎসা পদ্ধতিও এত আধুনিক ছিল না, আর শুধু ডিসইনফেক্ট্যান্ট, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এই সবগুলোই তখন ইউজ হয়েছিল। তো সেগুলো আমরা ইউজ করছি, প্লাস অন টপ অফ দ্যাট আমাদের অনেক রকম চিকিৎসা পদ্ধতি এখন হয়েছে। সুতরাং আমরা ফার্স্ট, আমি শুরু করতে চাইছি যে আমরা আরো বেটার পজিশনে আছি দেন 100 years ago। এক্স্যাক্টলি। আর করোনা ভাইরাস, তাহলে COVID-19 সম্বন্ধে একটুখানি বলে নি। তো করোনা ভাইরাস অনেকগুলো স্ট্রেন আছে, আমাদের
কিছু কিছু স্ট্রেন সবসময় এক্সিস্ট করে, মাঝে মাঝেই ইনফেক্টেড হয়, আমাদের হসপিটালে ভর্তি হয় রেসপিরেটরি সিমটম নিয়ে। তাদের মধ্যে আছে OC43, HKU1, NL63, এরকম বিভিন্ন স্ট্রেন আছে যেগুলো কনস্ট্যান্টলি থাকে, মাঝে মাঝে ইনফেক্ট করে, ওগুলো অতটা হার্মফুল নয়। আর মাঝে মাঝে করোনা ভাইরাসের একটা মিউটেশন হয়ে কিছু ভিরুলেন্ট ভাইরাস আসে যেগুলো প্যান্ডেমিক প্রডিউস করে। যেমন হয়েছিল সার্স কোভ 2002 সালে, যেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ডিউ টু করোনা ভাইরাস, ওইটা একটা ছিল। তারপরে হয়েছিল একটা মার্স কোভ, যেটা হচ্ছে মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2012-এ। আর সেই রকমই এবারে আমাদের 2019 ডিসেম্বরে প্রথম ইউহান চায়না থেকে একটা করোনা ভাইরাসের স্ট্রেন পাওয়া যায়, যেটা এখন চলছে। তো এইটাকে যেহেতু 2019-এ প্রথম হয়েছিল, সেটা কোভিড-19 বলে, অথবা সার্স কোভ 2 বলা হয়, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম টাইপ 2। সো এটা শুরু হয়েছে ডিসেম্বরে, জানুয়ারিতে হেলথ এমার্জেন্সি অ্যানাউন্স করেছে WHO, আর মার্চে প্যান্ডেমিক অ্যানাউন্স করা হয়েছে। যদিও ইনিশিয়ালি মানে এটাকে রেসপিরেটরি একটা সিমটম বা সিমটম হিসেবে দেখা হচ্ছে প্রথমে প্রাথমিকভাবে, কিন্তু এখন বর্তমান রিসার্চ বা যে সমস্ত হিস্ট্রি পেশেন্টদের আসছে, তাতে করে কিছু কিছু সাবসেটে অনেক নিউরোলজিক্যাল এফেক্ট আসছে আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে কিভাবে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের যে শরীরে নার্ভাস সিস্টেম, সেটা এই SARS-CoV-2 কিভাবে ইনফেক্ট করছে? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। তো WHO-র যে কেস ডেফিনেশন আছে কোভিড-19-এর, সেটা 3 রকম। একটা হতে পারে আপনার কনফার্মড কেস, একটা হতে পারে প্রবাবল কেস, আর একটা হচ্ছে সাসপেক্টেড কেস। তো কনফার্ম মানে যার শরীরে কোভিড-19 রিভার্স ট্রান্সক্রিপ্টেড PCR পদ্ধতিতে অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে অথবা অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে সিমটম থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা হচ্ছে কনফার্মড কেস। আর যারা প্রবাবল কেস হচ্ছে যাদের শরীরে সিমটম আছে কিন্তু আপনি টেস্টটা নেগেটিভ পাচ্ছেন অথবা টেস্ট করতে পাচ্ছেন না। আর সাসপেক্টেড কেস হচ্ছে যারা এক্সপোজ টু আদার পিপল, মানে কোনো একটা জায়গাতে বা কোনো একটা ফ্যামিলিতে কারোর কোভিড হয়েছে এবং সেই মানুষটার সিমটম হচ্ছে, কিন্তু টেস্ট পজিটিভ আসতে পারে, টেস্ট নেগেটিভ আসতে পারে, তাদের সিমটম হতে পারে, না হতে পারে। তো সেগুলো হচ্ছে সাসপেক্টেড কেস। এটা হচ্ছে কেস ডেফিনেশন। এখন এটা রেসপিরেটরি ভাইরাস, অ্যাজ ডক্টর বিশ্বরূপ মেনশন। তো রেসপিরেটরি মানে কাফিং, কাশি, কথা বলা, হাঁচি, এইসব বিভিন্ন কারণে এটা আমাদের শরীরে ইনফেক্ট করছে থ্রু নোজ অর মাউথ দিয়ে। ওই ভাইরাসটা একটা ইন্টারেস্টিং থিং আছে, সেটা হচ্ছে করোনা মানে ক্রাউন, ল্যাটিনে করোনা মানে ক্রাউন। সো এই ভাইরাসটা একটা RNA ভাইরাস, একটা এনভেলপ আছে, আর তার ওপরে কিছু স্পাইক প্রোটিন থাকে যার একটা ক্রাউন আছে। তো আমি একটা শেয়ার করছি আপনাদের সাথে, আমার একটা ছবি শেয়ার করছি যেটাতে ভাইরাসটা কি করে ইনফেক্ট করছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। কয়েক মিনিট টাইম নেবো। আচ্ছা, আপনারা কি ছবিটা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না, শেয়ার করে দিন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। একটু আগে দেখা গেছিল। ও আচ্ছা, তাহলে আবার করতে হবে, 1 সেকেন্ড। একটু টাইম নিচ্ছে মনে হয়। আপনি টাইম নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন কি আমাকে বলবেন? এখনো আসেনি, আগের বার এসেছিল, আপনি জাস্ট সেইভাবেই ট্রাইটা করুন। হ্যাঁ, ইয়েস এসছো? আচ্ছা, হ্যাঁ এসছে। তো আমি একটা ছবিতে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে ভাইরাসটা, একটা RNA আছে আর এটা এনভেলপ আছে, আর এইখানে স্পাইক প্রোটিন গুলো
এটা ক্রাউনের মতন দেখতে, এস প্রোটিন অর স্পাইক প্রোটিন। আর এইটা হচ্ছে রেসপিরেটরি সেল। আমাদের শরীরে যে আমাদের শ্বাসযন্ত্রে যে সেলগুলো থাকে, তো ভাইরাসটা যখন যাচ্ছে শ্বাসযন্ত্রে, দুটো রিসেপ্টর আছে এই আমাদের রেসপিরেটরি সেলে, একটা টিএমপি RS2 আর SS2, এইটা অ্যাক্টিভেট করছে AC2 রিসেপ্টরকে, আর AC2 রিসেপ্টরটা তখন এই ভাইরাসটাকে অ্যাটাচ করে দিচ্ছে এইখানটায়, দিয়ে তারপরে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে ভাইরাসটা ওই সেলের ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এই আরএনএটা এবার ওই সেলের বাইরে বেরিয়ে গিয়ে রেপ্লিকেট করছে। এবার এক একটা ভাইরাস থেকে হান্ড্রেডস অফ ভাইরাস প্রডিউস হচ্ছে সেলের মধ্যে, দিয়ে সেল থেকে বেরিয়ে ওরা বাইরে চলে যাচ্ছে বা ব্লাডে চলে যাচ্ছে। এখন হচ্ছে কি, আপনি যখন এই রেসপিরেটরি সিস্টেমে যখন প্রথম এটা এফেক্টেড হচ্ছে, এটা নিউমোসাইট 2 একরকম সেল, নিউমোসাইট 1 একরকম সেল, আর ভাস্কুলার এন্ডোথেলিয়াম আছে। তো এই তিনটে সেল দিয়ে ওরা এফেক্টেড হয়ে ভেতরে গিয়ে একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন, আমাদের শরীর সবসময় ফাইট করতে চেষ্টা করে, তো তখন একটা টি লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ সবাই মিলে আসছে ওটাকে প্রোটেক্ট করতে, আর তার ফলে কিছু সাইটোকাইন রিলিজ হচ্ছে, যেটা TNF আলফা, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং আরো বিভিন্ন সাইটোকাইন প্রডিউস হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমি এবার শেয়ারিংটা একটু বন্ধ করছি আর আমি কথাতে যাচ্ছি। এই ইনফ্ল্যামেটরি রিয়াকশনটার জন্য ওকে, তো এই ইনফ্ল্যামেটরি রিয়াকশনটার জন্য ছোট ছোট ক্লট ফরমেশন হচ্ছে আমাদের রেসপিরেটরি ওই ব্লাড ভেসেল গুলোতে। এই ক্লট গুলো এবার এক তো এইখানে রেসপিরেটরি ট্র্যাক্টে একটা ইনফ্ল্যামেশন হচ্ছে, ইডিমা হচ্ছে, ফলে স্টিফ লাং এগুলো হচ্ছে, প্লাস ওই যে ক্লট গুলো এবার অন্যান্য অর্গানে চলে যাচ্ছে, যেমন লিভার, কিডনি, সেই রকম ভাবে এটা ব্রেনেও আসতে পারে। সেইটা একটা কজ। এইভাবে মানে নিউরোলজি সিস্টেম, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে এই যে AC2 রিসেপ্টর আমি যেটা দেখালাম, এই রিসেপ্টরটা আমাদের শরীরের অনেক সেলে আছে, ইনক্লুডিং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো ব্রেনের যে নিউরন আছে, গ্লায়াল সেলস আছে, ব্রেনের যে ভ্যাসকুলার এন্ডোথেলিয়াম আছে, সব জায়গায় ওই AC2 রিসেপ্টরটা আছে। আর একটা ভেরি ইন্টারেস্টিং থিং, যেটা আমাদের ব্রেনকে প্রোটেক্ট করার জন্য আমাদের শরীরে একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, যেটা সমস্ত মানে ইনফেকশন, টক্সিনকে প্রিভেন্ট করে যাতে ওটা ব্রেনে না যায়। কিন্তু কয়েকটা জায়গা আছে এটা মানে সরাসরি প্রবেশ করতে পারে যেখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার নেই। তার মধ্যে একটা জায়গা হচ্ছে আমাদের নোজ, এই অলফ্যাক্টরি রিজিয়ন, অলফ্যাক্টরি বাল্ব এবং ক্রিব্রিফর্ম ফসা, এইখানটায় কোনো ব্লাড ব্রেন ব্যারিয়ার নেই। সেই জন্য একটা ভেরি ইন্টারেস্টিং থিং, এই করোনা ভাইরাসের অনেকের অ্যানোসমিয়া হচ্ছে বা অ্যাগুসিয়া হচ্ছে, যেটা মানে হচ্ছে আপনার স্মেল আর টেস্ট নষ্ট হয়ে যায়। তার মানে কি ভাইরাসটা এই জায়গাটাতে এফেক্ট করছে। তো তখন এই ভাইরাসটা ওই পাথওয়ে দিয়ে, এটাকে বলে ট্রান্সক্রিব্রিয়াল প্যাসেজ, ওইখান দিয়ে ব্রেনে চলে যেতে পারে ডিরেক্টলি। সো একটা ডিরেক্ট এফেক্ট আমরা দেখতে পারি, আর একটা হচ্ছে যেটা লাং থেকে আমি বললাম দেখতে পারি, আরো 2-3 রকম বা 4 রকম ভাবে ব্রেন এফেক্টেড হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে প্যারা ইনফেকশাস আর পোস্ট ইনফেকশাস ইমিউন রিয়াকশন, মানে যখন ইনফেকশনটা হচ্ছে সারা শরীরের ইমিউন রিয়াকশনটা ব্রেনে এফেক্ট করছে, অথবা কিছুদিন বাদে, কয়েক সপ্তাহ বাদে, আমি একটু পরে আসবো কি কি হচ্ছে, কয়েক সপ্তাহ বাদে পোস্ট ইনফেকশাস একটা ইমিউন রিয়াকশন হচ্ছে, তাতেও নিউরোলজিক্যাল এফেক্ট কমপ্লিকেশনস হতে পারে। তাছাড়া হচ্ছে ট্রিটমেন্ট পদ্ধতিতে, ধরুন আমরা ওষুধ ইউজ করছি, অক্সিজেন ইউজ করছি, তার ফলে কিছু ইনডিরেক্ট এফেক্ট হতে পারে ব্রেনে। আর একটা লাস্ট হচ্ছে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, মানে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই টু দ্য ব্রেন কজিং লট অফ প্রবলেমস। এই বিভিন্ন কারণে আমাদের নার্ভাস সিস্টেম এফেক্টেড হতে পারে। ঘটনা হচ্ছে যে আমাদের তাহলে যে এল্ডারলি পিপলরা আছেন, মানে আমাদের তো সোসাইটির সবচেয়ে বড় কনসার্ন পয়েন্ট রাইট নাও যেভাবে এল্ডারলি পিপলদের ক্ষেত্রে যে এফেক্টটা নিয়ে আসছে,
তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সময় এলডারলি পিপলদের মানে বয়স্ক মানুষদের নিউরোলজিক্যাল অনেক সমস্যা প্রি এক্সিস্ট অলরেডি থাকে, যেমন পার্কিনসন ডিজিজ থাকে, অ্যালজাইমার ডিজিজ থাকে, বিভিন্ন রকম মানে স্ট্রোক অনেকের হয়েছে থাকে, মানে বিভিন্ন রকম বলতে চাইছি যে যাদের এরকম প্রি কন্ডিশনও থাকে। তো সেক্ষেত্রে আপনি এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এটার এফেক্ট কতটা? তো এখনো পর্যন্ত যা রিসার্চ, যা স্টাডি পাবলিশড হয়েছে তাতে দু রকম দেখা গেছে। একটা হচ্ছে যে যাদের কোনো রকম প্রবলেম নেই তাদের কিছু নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন হয়েছে, আর দেখা গেছে যাদের অলরেডি কিছু প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে তাদের কিছু প্রেজেন্টেশন হয়েছে। তো যেগুলো কিন্তু জিনিসটা হচ্ছে কি সব সব প্রেজেন্টেশন গুলো অনেকটা সিমিলার হয়েছে। আইদার ফার্স্টে নিউরোলজিক্যালি এফেক্টেড হলেন, অথবা কোনো কমপ্লিকেশন নিয়ে এফেক্টেড হলে হয়তো একটু বেড়ে গেল সমস্যাগুলো, কিন্তু ওভারঅল দেখা গেছে যে মোরাললেস তাদের একই রকম প্রেজেন্টেশন হয়েছে। যেমন ধরুন আমি বলছি, যারা কোনো রকম রেসপিরেটরি প্রবলেমই হয়নি, কোনো ফিভারও প্রথম দিকে ছিল না, কোন রকম কফ কনজেশন কিছুই নেই, কিন্তু নিউরোলজিক্যালি সাম পেশেন্টস ওয়ার প্রেজেন্টেড। তাদের কিভাবে হয়েছে না, প্রথম হচ্ছে ডিসওরিয়েন্টেশন, মানে তারা ঠিক কনফিউজড, তারা বুঝতে পারছে না তারা কোথায় আছে, এটা একটা প্রেজেন্টেশন। তারপরে ধরুন তারা খুব ঘুম পাচ্ছে, মানে হাইপার সোমনোলেন্স বলা হয় যেটা, খুব লেথার্জি, ঘুম, এটা একটা প্রেজেন্টেশন, ফার্স্ট প্রেজেন্টেশন অফ কোভিড-19। তারপরে ধরুন স্ট্রোক দিয়ে প্রেজেন্ট করতে পারে, ইস্কিমিক স্ট্রোক অথবা হেমারেজিক স্ট্রোক, মানে ব্লক করে স্ট্রোক হতে পারে অথবা ব্লাড হেমারেজ হয়ে স্ট্রোক হতে পারে, সিজার হতে পারে, সিজার মানে খিঁচুনি যেটা বলা হয় বাংলাতে, আর সিনকোপি বা কোল্যাপস মানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে ভিশন চলে যেতে পারে। এই রকম কিছু কিছু ফার্স্ট প্রেজেন্টেশন দেখা গেছে। আর এছাড়া হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও যেমন ধরুন অবশ হয়ে গেল হাত পা, বেশি করে পা, এবং উইকনেস হচ্ছে হাত পায়ে। তো এইরকম বিভিন্ন ভাবে ফার্স্ট প্রেজেন্টেশন হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি টু রেসপিরেটরি প্রবলেম আর কমপ্লিকেশনস হতে পারে। স্পেশালি যেটা ডক্টর বিশ্বরূপ বললেন, যাদের কিছু এক্সিস্টিং কন্ডিশন দেখে, স্পেশালি ওল্ড পিপলদের, যাদের ডায়াবেটিস আছে, হাইপারলিপিডিমিয়া আছে, যাদের প্রিভিয়াস স্ট্রোক আছে, যারা স্মোক করেন, যারা অ্যালকোহল কনজাম্পশন করেন, এদের ক্ষেত্রে আরো বেশি ভাবে ব্যাপারটাকে আরো কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে, মানে তাদের পক্ষে রিকভার করাটাও একটু কঠিন হয়ে যাচ্ছে। বেশ। আর বেসিক্যালি যাদের ক্ষেত্রে ধরুন বললাম যারা পার্কিনসন ডিজিজ অলরেডি প্রি এক্সিস্টিং আছে বা আলজাইমার ডিজিজ আছে, সো তাদের ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক প্রিভেন্টিভ মেজার আপনি গাইড করতে পারেন, বা তাদের কি অনলি মুভমেন্ট রেস্ট্রিকশন বা ক্রাউডে না যাওয়া, সেগুলো সাথে অ্যাডিশনাল কিছু? হ্যাঁ, মানে প্রিভেনশন তো সবার ক্ষেত্রে একই রকম, বিশেষ করে যারা এক্সিস্টিং কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি খুবই প্রিকশন নিতে হবে, যার মধ্যে যেটা মেন তিনটে জিনিস। সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলা হয়, মানে 6 ফুট ডিস্টেন্স সব সময় রাখতে হবে অন্য কোনো মানুষের সাথে। সেকেন্ড অফ হচ্ছে মাস্ক পরতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, সারা পৃথিবীকে মাস্ক পরতে হবে এটা। আর থার্ড হচ্ছে যে হ্যান্ড ওয়াশিং আর সবসময় ক্লিনলিনেস, এই তিনটে জিনিস ডেফিনেটলি সকলকে করতে হবে। আর শুধু তাদের দায়িত্ব নয়, এটা আমাদেরও দায়িত্ব, যারা ইয়াং জেনারেশন আছি তারা যাতে ওনাদের এক্সপোজ না করি। বেশ। তো সেক্ষেত্রে রাইট নাও মানে বেসিক্যালি যদিও চিলড্রেনরা মানে আমাদের শিশু বা কিডস এদের ক্ষেত্রে এখনো ইনফেকশনের রেট খুবই কম, এবং যেহেতু তারা বেশি প্রোটেক্টেড থাকে, বাবা মায়েরা বেশি প্রোটেক্ট করে ছেলে মেয়েদের, বাচ্চা ছেলে মেয়েদের, শিশুদের। তো সেটা একদিক দিয়ে ভালো বেসিক্যালি। আবার এখন শোনা যাচ্ছে শিশুরাও কিন্তু ইনফেক্টেড হতে পারে, কারণ বিভিন্ন স্কুলে, আমেরিকার বিভিন্ন স্কুলে যখন ওপেন হয়েছিল তখন অনেক শিশুর ইনফেকশন রেট ধরা পড়েছিল, ইনফেকশনের রিপোর্ট পাওয়া গেছে। তো ঘটনা হচ্ছে সেই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে যখন একটা কমপ্লিকেশন উঠে আসছে, সেটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ, কখনো কখনো মানে খুব অল্প সাবসেটে শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেখানে কাওয়াসাকি ডিজিজ সঙ্গে নিউরোলজিক্যাল এগুলো কি সব সিমিলার? মানে আপনি কিভাবে নিউরোলজিক্যাল প্রবলেম শিশুদের ব্যাখ্যা করবেন, বা কাওয়াসাকি ডিজিজটাকে এখানে কি করে ব্যাখ্যা করবেন?
হ্যাঁ, না এটা একটু বড় কোশ্চেন। আর কাওয়াসাকি ডিজিজ আর নিউরোলজিক্যাল সিম্পটম আলাদা। আলাদা, আচ্ছা আচ্ছা। আর এখানে যেটা হচ্ছে টিপিক্যাল কাওয়াসাকি ডিজিজ হচ্ছে না, এটাকে বলা হয় অ্যাটিপিক্যাল কাওয়াসাকি অর MISC, মাল্টি ইনফ্ল্যামেটরি সিস্টেমিক সিম্পটম ডিউ টু কোভিড। তো আমি একটু শুরু করি। তো হ্যাঁ, প্রথমে বলা হচ্ছিল যে বাচ্চারা এফেক্টেড হচ্ছে না খুব একটা, তার কারণ একটা রিসার্চে বেরিয়েও ছিল এই যে AC2 যে রিসেপ্টরটা বাচ্চাদের শরীরে কম থাকে, আর আর বাচ্চাদের শরীরে TNF আলফা এটা বেশি থাকে, ফলে এক তো ভাইরাসটা বেশি শরীরের মধ্যে ঢুকতে পারছে না, দ্বিতীয়ত যারা ঢুকছে তারা ইনফ্ল্যামেশন, আমাদের শরীর প্রোটেক্ট করছে বেশি বাচ্চাদের। তো এটা একটা রিসার্চ বেরিয়েছিল স্যার। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যখন আস্তে আস্তে, তখন প্রথম দিকে সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল, খেলাধুলো সব বন্ধ হয়ে গেছিল, বাচ্চারা কোথাও যাচ্ছিল না, ফলে ব্যাপারটা বোঝা যায়নি। তো এখন যেটা দেখা গেছে, বিশেষ করে আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি স্কুল খোলার পর থেকে এবং স্পোর্টস অ্যাক্টিভিটি চালু হওয়ার পর থেকে নাম্বারটা অনেক বাড়ছে। যেমন ধরুন আমাদের হসপিটালে অগাস্টের প্রথম দিনে ছিল 300 সামথিং পেশেন্ট, 334 or সামথিং। আজকের নাম্বারটা হচ্ছে 733। So within 1 month we got 400 kids affected with COVID-19. তো বাচ্চারা এফেক্টেড হচ্ছে ডেফিনেটলি, এবং নাম্বারটা হয়তো কম্পেয়ার টু অ্যাডাল্ট কম, কিন্তু হচ্ছে। আর তাদের কমপ্লিকেশনসটাও আমি বলতে পারি সিমিলার টাইপ অফ কমপ্লিকেশন হচ্ছে অ্যাডাল্টদের কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যরকম প্রেজেন্টেশন হচ্ছে, যেটা ডক্টর বিশ্বরূপ বললেন ওই কাওয়াসাকি টাইপের, আমি আসছি ওটাতে। তো বাচ্চারা এফেক্টেড হচ্ছে, কিন্তু তাদের রেটটা অনেক কম, আর তাদের শরীরের ফাইট করার ক্ষমতাটা তুলনামূলকভাবে বৃদ্ধ লোকেদের বা অ্যাডাল্ট পিপলদের চেয়ে বেশি, যেটা কম্প্যারিজন টু স্প্যানিশ ফ্লু বা অন্যান্য প্যান্ডেমিকে যেটা হয় ফ্লুতে, বাচ্চারা লেস দেন 5 years old হিউজলি এফেক্টেড হয়, এবং মোস্ট অফ দ্য ডেথ হয় লেস দেন 5 year আর মোর দেন 80 year, এরকম একটা। তো এক্ষেত্রে অদ্ভুত ভাবে মানে এখনো আরো রিসার্চ বাকি আছে কেন হচ্ছে, তুলনামূলকভাবে বাচ্চাদের ডেথ রেটটাও কম, তাদের কমপ্লিকেশনটাও কম। তার মানে কিন্তু হচ্ছে না নয়, কম আমি বলতে চাইছি। আর যেটা কাওয়াসাকির ব্যাপারটা বলছেন, তো বাচ্চাদের প্রেজেন্টেশনটা অনেক সময় ঠিক বড়দের মতন হচ্ছে না। ওরা প্রথম দিকে কিছুই হচ্ছে না, মানে হয়তো ওরা ভাইরাসটাকে ক্যারি করছে, কোনো ফিভার নেই, কোনো কফ নেই, কোনো রেসপিরেটরি ট্রাবল নেই, এটাও হতে পারে, বা একবার হলো 3-4 দিনের জন্য, তারপরে তারা ঠিক হয়ে গেল, ফলে যা হয় একটু ফ্লু হয়েছে বা একটু স্ট্রেপ হয়েছে, এরকম করে আমরা কোনো ডাক্তার দেখালাম না, 2 দিন জ্বরের ওষুধ দিলাম, একটু ফ্লুইড দিলাম, বাড়িতে ঠিক হয়ে গেল। এবার দেখা যাচ্ছে 2 to 4 weeks আফটার, মানে 2 থেকে 4 সপ্তাহ পরে তাদের অন্যরকম প্রেজেন্টেশন আসছে। যেমন বিভিন্ন দেশে, ইটালি, আমেরিকা এবং স্পেন, বিভিন্ন দেশে দেখা গেছে, বা ইংল্যান্ডে বাচ্চারা হাই ফিভার ফর 4-5 days, এইটা দিয়ে শুরু হচ্ছে ওই সিমটমটা, তার সঙ্গে র্যাশ, কিছু র্যাশ হচ্ছে স্কিনে, ও অ্যাবডোমিনাল পেন, যেটা খুব খুব বেশি রকম সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, বমি হচ্ছে, আর ডায়রিয়া। তো এইভাবে শুরু হচ্ছে। প্রথম দিকে অনেকে ভেবেছিল এটা হয়তো একটা আলাদা ফ্লু, যেরকম হয় স্টমাক ফ্লু টাইপের বলে। তো ফিভার, অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, ডায়রিয়া। তারপরে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলোকে যদি ওই সময় প্রপারলি আইডেন্টিফাই করে ঠিক ঠিক ট্রিটমেন্ট না করা হয়, মানে ফ্লুইড খুব নেসেসারি, বিকজ ওরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তখন দেখা যাচ্ছে ওরা হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে। তো তখন তারা রিসার্চ করে দেখা গেছে যে ওদের শরীরে ওই অ্যাবডোমিনাল, তারপরে কার্ডিয়াক, রিনাল মানে কিডনি, এগুলো অ্যাফেক্টেড হচ্ছে। বিশেষ করে হার্ট ফেলিওর হচ্ছে, মায়োকার্ডাইটিস যেটা বলে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনফ্লামেশনের জন্য, পোস্ট ইনফেকশাস ইমিউন রিয়াকশন। ইমিউন রিয়াকশনটার ফলে সারা শরীরে একটা হাইপার ইনফ্ল্যামেটারি স্টেজ, যেটা কাওয়াসাকি ডিজিজে হয় বিভিন্ন ইনফেকশনের জন্য, বিভিন্ন কারণে হতে পারে, একটা হাইপার ইনফ্ল্যামেটারি স্টেজ অল ওভার দ্য বডি, এইটা কাওয়াসাকি ডিজিজে হয়। তাতে যেটা ডিফারেন্সটা হচ্ছে, এইখানে ব্লাড, কাওয়াসাকিতে ব্লাড ভেসেল গুলো খুব ইনফ্লেমড হয়ে যায়, মানে করোনারি আর্টারি,
মেইন আর্টারিজ গুলো, এটাতে কিন্তু ব্লাড ভেসেলটার ইনফ্লামেশনটা কম হচ্ছে, অর্গ্যান গুলো বেশি ইনফ্লামেশন হচ্ছে, মানে মায়োকার্ডাইটিস হচ্ছে হার্টে, কিডনি ইনজুরি হচ্ছে সেই রকম ভাবে। তো এইটা দুটো ডিফারেন্স, তবে হ্যাঁ প্রেজেন্টেশনটা অনেকটা কাওয়াসাকির মতন। তো আই ক্যান সে অ্যাকিউট অ্যাটিপিক্যাল কাওয়াসাকি অথবা এমআইএসসি এরা ওইভাবে প্রেজেন্ট করছে, তবে ট্রিটমেন্ট অনেকটা একই রকম। আচ্ছা, এবার কিছুটা কিছুটা যারা দর্শক আছেন তারা অনেক কোশ্চেন করছেন, আমরা কিছুটা কোশ্চেন নিয়ে নিই। তার মধ্যে মলয় মন্ডল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং আপনারা প্রত্যেকে যারা ওয়াচ করছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই মেসেজ করে দিন, কমেন্ট করুন, আমরা সেই কোশ্চেনটা নেব, আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো মলয় মন্ডল, তোমার এই কোশ্চেনটা সেটা হচ্ছে যে করোনা ব্রেনে অ্যাটাক করলে তার লক্ষণগুলো কি হবে, আপনি যদি বলেন ডাক্তারবাবু। হ্যাঁ, তো আমি একটা স্ক্রিন শেয়ার করতে পারি, আবার একটু আমাকে হেল্প করবে। স্ক্রিনটা শেয়ার করে একটা ছবি দেখাতে পারি, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, এখনো আসেনি, ইয়েস, একটা ছবি, ইয়েস। আচ্ছা, আসছে তো। এবারে আমি কয়েকটা এমআরআই এর পিকচার দেখাই। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে, আগেটা দেখা গেছিল, সরি এইটা, হ্যাঁ এক্স্যাক্টলি এমআরআই এর পিকচার। তো এইগুলো হচ্ছে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে। আমি এক সেকেন্ড পয়েন্ট করে দেখাচ্ছি। তো আমি যেভাবে বললাম যে আইদার নোজ দিয়ে ঢুকতে পারে অথবা ব্লাড ভেসেল দিয়ে আসতে পারে, এসে কি কি করতে পারে। তো এই যে প্রথমে পিকচারটা দেখছেন, এটা একটা ব্রেনের পিকচার, দুটো ডিফারেন্ট ইমেজ, বাট এমআরআই বলে এটাকে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখানে আপনি কিছু এই যে গোলটার মধ্যে একটু হাইপার ইন্টেন্স শ্যাডো, মানে এটা হচ্ছে ওইখানটা একটু বেশি ইনফ্লামেশন হচ্ছে, ওটাকে বলে এনসেফালাইটিস। তো এইভাবে প্রেজেন্ট করতে পারে। এনসেফালাইটিস মানে আপনার জ্বর হবে, সিজার খিঁচুনি হতে পারে, খুব ঘুম, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এই সবগুলো প্রেজেন্ট করতে পারে। আর একটা যেটা হচ্ছে, এইটা হচ্ছে নেক্রোটাইজিং এনসেফ্যালোপ্যাথি। এটা খুব বাজে, মানে খুব খারাপ প্রেজেন্টেশন। মানে এই যে ইনফ্লামেশনটা এইখানটা হয়েছে, এখানটা এত বেশি হয়ে যায় যে মানুষ পুরোপুরি আনকনসাস থাকে বেশ কয়েকদিন, মানে রিকভার করতেও পারে, নাও করতে পারে। তার সঙ্গে কিছু পার্মানেন্ট নেক্রোসিস হয়ে যায় সেলে, নেক্রোটাইজিং এনসেফ্যালোপ্যাথি। রেয়ারলি দেখা গেছে, দু একটা কেস রিপোর্টেড হয়েছে। আর যেটা খুব কমনলি আমরা দেখেছি সেটা হচ্ছে এই তৃতীয় ছবিটা দেখুন, এটা হচ্ছে স্ট্রোক, মানে ইস্কিমিক স্ট্রোক। এই পার্টটা হচ্ছে লেফট অক্সিপিটাল রিজিয়ন, এখানে স্ট্রোকের একটা ছবি। আর এটা হচ্ছে রাইট ফ্রন্টোপ্যারাইটাল রিজিয়ন, এখানে একটা স্ট্রোক হয়েছে, ইস্কিমিক স্ট্রোক। তো এইভাবে প্রেজেন্ট হতে পারে। আর এই পাশে যদি আসেন ডান দিকের ছবিগুলোতে, এই যে এখানে সাদা রঙের শ্যাডো গুলো দেখছেন, এটা একটা হাইপার ইন্টেন্স পিকচার। এটাকে বলে পোস্টিরিয়ার রিভার্সিবল এনসেফ্যালোপ্যাথি সিনড্রোম, মানে ব্রেনের পেছনের দিকটাতে কিছু ইনফ্লামেশন হয়ে সিজার হতে পারে, ভমিটিং, কনস্ট্যান্ট ভমিটিং হতে পারে, অল্টার্ড মেন্টাল স্টেটাস হতে পারে, এবং এটা বহুদিন চলতে পারে। সেম এইখানে হচ্ছে টেম্পোরাল লোবে ইনফ্লামেশন হচ্ছে, তার ফলে সিজার হতে পারে। সো বেসিক্যালি ওটা আমি বলতে চাইছি যে ব্রেনে গিয়ে ব্রেনের বিভিন্ন জায়গাতে এটা এফেক্ট করতে পারে, এবং যে যে জায়গাগুলো এফেক্টেড হচ্ছে সিমটম গুলো সেই রকম হতে পারে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমও এটা এফেক্ট করতে পারে। আমি এটা মুখে বলছি, ছবিটা থেকে এবার আমি বেরোই। তো ছবিটা দেখতে পাওয়া গেছে তো ডক্টর বিশ্বরূপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আশা সবাই দেখতে পেয়েছি। ওনার যেটা কোশ্চেনটা ছিল, আমার মনে হয় তার অ্যান্সার উনি পেয়ে গেছেন, যে কিভাবে এফেক্ট করতে পারে ব্রেনে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা উই ক্যান টক ইউ লেটার, ওকে? আচ্ছা, আর একজন কোশ্চেন করেছে, কিন্তু কোশ্চেনটা খুবই সিম্পল, যদিও আমি করছি, যেহেতু করেছে আয়ন সাহা, বলছো স্যার, why we are not able to resist this pandemic due to we have science, we have technology, still why we are not able to resist? তো আপনার মতামতটা যদি আয়নকে একটু বলেন। হ্যাঁ, যেটা বললাম, পৃথিবীর ইতিহাসে প্যান্ডেমিক নতুন কিছু নয়। ইতিহাস খুঁজলে বহু
বহু প্যান্ডেমিকের সম্মুখীন হতে হয়েছে। কেন হয়, কি কারণে হয় সেটা তো জানি না, হয়তো নেচার এইভাবেই প্রতিশোধ নেয়, সেটাও হতে পারে। তো যখন এটা হয় আর তখন একটা ফার্স্ট স্টেজে কিভাবে কোন কান্ট্রি রিয়াক্ট করছে সেইটা খুব ভাইটাল। তো হয়তো প্রথম দিকে সেভাবে কেউই এ করে নেয়নি, মানে ইনফ্যাক্ট আমিও নিইনি সেরকম ভাবে, ঠিক আছে কোনোদিন আমরা প্যান্ডেমিক দেখিনি, তো যারা 100 বছরে একরকম এরকম প্যান্ডেমিক হয়, তো প্রথম দিকে আমরা একটু রিল্যাক্স থাকি, ঠিক আছে ওর হয়েছে আমার হবে না, আমি ঠিক ফাইট করে নেবো, এইরকম করতে 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 যখন, আর কিন্তু ভাইরাসটা আমাদের চেয়ে বেশি চালাক, ওরা খুব মানে ওদের শরীরের যে মেকানিজম গুলো আছে আমাদের চেয়ে তাড়াতাড়ি খুব অ্যাডাপ্ট করে নিতে পারে সিস্টেমের সঙ্গে, নিজেদের চেঞ্জ করতে পারে, ওদের ভিরুলেন্স বাড়িয়ে নিতে পারে। তো হতে 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 আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তবে যেটা পজিটিভ থিং, এখন আমরা অলরেডি অনেক রকম ট্রিটমেন্ট চালু হয়েছে এবং সমস্ত হসপিটালে প্রচুর মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন, মানে 90% লোক সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, হুইচ ইজ আ ভেরি ভেরি পজিটিভ সাইন। আর ভ্যাকসিন অলমোস্ট দেয়ার, মানে আর কয়েক মাসের মধ্যে আমরা ভ্যাকসিনে কাছাকাছি ভ্যাকসিন পেয়ে যাব। তো সুতরাং আমার মনে হয় আমরা এবার রেজিস্ট করতে পারবো। বেশ, তো আমি একটা কথা এই প্রসঙ্গে বলি যে নিউক্লিয়ার হেলথ, www.nuclearhealth.in যে ওয়েবসাইটটা আমি অ্যাজ এ গবেষক বিজ্ঞানী হয়ে বছর দেড়েক আগে শুরু করেছি, এবং সেটা বাংলা ভাষায় আছে, সেটা কিন্তু সাধারণ মানুষের বিজ্ঞান সচেতনতা বাড়ানোর লক্ষ্যে। আপনারা অবশ্যই সেটা দেখুন। আর একটা কথা যেটা আমি একটা নতুন স্টার্ট আপ বাংলায় ফর্ম করতে চলেছি, যেটা টেলিমেডিসিনের ওপর ইনিশিয়ালি আসবে। তো আপনারা যদি দেখে নেন কিভাবে আমি একটা নতুন স্টার্ট আপ করতে চলেছি। নন্দিনী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউক্লিয়ার হেলথ। বাঙালি বিজ্ঞানী ডক্টর বিশ্বরূপ ঘোষের হাত ধরে নিউক্লিয়ার এলএলসি আমেরিকা থেকে পাড়ি দিতে চলেছে বাংলায়। ডক্টর ঘোষ স্বপ্ন দেখেন হেলথ হাব তৈরির বাংলায়। তিনি চান প্রতিটি মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে। থ্যাংক ইউ, ফিরে এলাম। তো এবার ফিরে আসি মূল শোতে। তো আমরা আবার কিছু কোশ্চেন একটু পরে নেব। আপনারা কোশ্চেন করুন, অনেক কিছু তথ্য আজকে আমরা ডক্টর কল্লোল সেটের কাছ থেকে জেনে নেব। তো উনি অনেক মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের সাথে এসেছেন শুধু বাংলার মানুষের জন্য, যে কিছু তথ্য সচেতনতা নিয়ে আসার জন্য। উনি নিজে একজন বাঙালি এবং এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয় যে উনার সময় নিয়ে উনি আমাদের কাছে এসেছেন। তাই আপনারা কিছু কোশ্চেন করুন, আমরা সেই কোশ্চেন গুলোকে নেব। তো এখন চলে আসি অন্য একটা কোশ্চেনে, যে আমাদের যে এই যে কমপ্লিকেশন গুলো হচ্ছে, এই যে শিশু বলুন বা অ্যাডাল্ট শরীরে বলুন বা এলডারলির ক্ষেত্রে বলুন, তো এদের ক্ষেত্রে আমরা যে ডায়াগনোসিসটা কিভাবে হয়? মানে আমরা প্রথমে ধরুন তো বুঝতে পারি না কোথায় সিমটমটা এসেছে। ধরুন প্রথমে আমরা লাংস, যেটা এফেক্ট করে লাংস, রাইট? তো আমরা রেসপিরেটরি কেসটাই প্রথমে নজর দিই। আমরা কি এখন কমন প্র্যাকটিসে নিউরোলজিক্যাল ব্যাপারটাকেও কি এক্সট্রা প্রোটেকশনের জন্য বা ডাক্তাররা দেখছেন? মানে কিভাবে আপনারা এটাকে মানে ডায়াগনোসিস করছেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমে তোমাকে খুব ধন্যবাদ জানাতে চাই তোমার এই এটার জন্য, তুমি যেটা প্রজেক্টটা হাতে নিয়েছো আমাদের বাংলার মানুষের কাছে বিভিন্ন দেশের ডাক্তারদের সায়েন্টিফিক এগুলোকে তুলে ধরার নতুন নতুন, এটা খুব ভালো প্রচেষ্টা। আমি আছি তোমার সাথে এবং ভবিষ্যতে কাজ করব। আর এবার কোশ্চেনটাতে আসি, তো এটা ডিপেন্ড করে কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করছে। তো ধরুন পেশেন্ট প্রেজেন্ট করলো, সে বাচ্চাই হোক বা বড়ই হোক, জ্বর, সর্দি, কাশি, রেসপিরেটরি ডিস্ট্রেস, যেটা মোস্ট কমন। তো তখন তোমাকে ব্রেনের কিছু ইনভেস্টিগেশন করার দরকার নেই। তুমি যেমন রেগুলার সোয়াব টেস্ট যেটা আমরা করা হচ্ছে, RT-PCR করে কোভিড আছে কি নেই সেটা দেখলাম। এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট, সবসময় নেগেটিভ মানেই কিন্তু কোভিড নেই এরকম চিন্তা করার কোনো কারণ নেই। ওই জন্য আমি প্রথমে কেস ডেফিনেশনটার কথা বলেছি। একটা হচ্ছে কনফার্মড কেসেস, suspected probable cases and suspected cases. So you can have negative testing, but if you have symptom and you are along with other people with COVID, you still can have COVID. So তুমি টেস্টটা করলে, এছাড়া কিছু ব্লাডের কিছু প্যারামিটার আছে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখন আমরা যা রিসার্চ করে পাওয়া গেছে,
যেটা আমাদের দেখায় আমাদের শরীরে ইনফ্লামেশন কিরকম চলছে, শরীরটা যে সাইটোকাইন যে রিয়াকশনটা চলছে, কিছু কিছু প্যারামিটার আছে যেটাকে বলে অ্যাকিউট ফেজ রিয়াক্ট্যান্ট, তো ওইগুলো টেস্ট করা খুব জরুরি, যেরকম হচ্ছে সি রিয়াক্টিভ প্রোটিন, ফেরিটিন, এলডিএইচ, আর একটা হচ্ছে ডি ডাইমার। এই চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে হচ্ছে যেটা আমরা কাউন্ট করি ব্লাড কাউন্টে, যেটা হয় লিম্ফোপিনিয়া, মানে লিম্ফোসাইট কাউন্টটা কমে যাচ্ছে। তো এই কয়েকটা জিনিস আমাদের দেখতে হয়। যেমন যদি সিআরপি খুব বেশি থাকে, তার মানে ফেরিটিন খুব বেশি থাকে, মানে শরীরের মধ্যে একটা খুব ভালো রকম রিয়াকশন চলছে, তো যে কোনো মুহূর্তে এই মানুষটি ক্র্যাশ করে যেতে পারে, তো তাকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। যদি খুব লো থাকে ইউ ক্যান ওয়াচ স্লোলি। আর ডি ডাইমার যদি খুব বেশি থাকে, তার মানে তোমার স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি, সেক্ষেত্রে তাকে লো মলিকুলার ওয়েট হেপারিন জাতীয় কোনো ওষুধ দিতে হতে পারে। তারপরে একটা জিনিস দেখতে হবে পালস অক্সিমিটার দিয়ে, যেটা অনেকে বাড়িতেও করছেন, যে স্যাচুরেশনস কত, যদি স্যাচুরেশনস ফল করে অক্সিজেন দিতে হতে পারে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো হচ্ছে বেসিক ইনভেস্টিগেশন। তার সঙ্গে যদি নিউরোলজিক্যাল সিমটম থাকে, যেমন ধরুন যেটা আমি বললাম অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, হেডেক, খিঁচুনি, স্ট্রোক, তখন আপনি ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, আর একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে সিএসএফ স্টাডি, মানে যেটা বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডে একটা ফ্লুইড থাকে যেটার মধ্যে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডটা ভাসে, তো সেই ফ্লুইডটার মধ্যে ওই ভাইরাসটা আছে কিনা। ধরুন আপনার এনসেফালাইটিসের ব্রেনের পিকচার পাচ্ছেন, সিমটম পাচ্ছেন, বাট ওয়েদার ইটস আ ট্রু এনসেফালাইটিস অর নট, আপনি যদি ভাইরাসটা ওই এতে পান, আরটিপিসিআর পদ্ধতিতে সিএসএফটা স্টাডি করেন এবং পেয়ে যান, তার মানে দ্যাট ইজ দ্য কজ অফ দ্য এনসেফালাইটিস। সো এইরকম তখন কিছু নিউরোলজিক্যাল আলাদা টেস্টিং করতে হচ্ছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি ধরুন অবশ হয়ে যাচ্ছে হাত পা, তারপরে ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, ধরে রাখতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, উইক হয়ে যাচ্ছেন, তখন কিছু ইএমজি নার্ভ কন্ডাকশন স্টাডি করে দেখা যেতে পারে পেরিফেরাল নার্ভ গুলো কিভাবে এফেক্টেড হচ্ছে, যেমন ডিমাইলিনেশন হচ্ছে কিনা, বা অ্যাক্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ মাইলিন কিছু প্রবলেম। কারণ এই ভাইরাসটা যেহেতু সব জায়গাতেই AC2 রিসেপ্টর আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও এফেক্ট করতে পারে। তার ফলে আপনার ওই AIDP জাতীয় যেটা বলে গিলেন বারেস সিনড্রোম, GBS নামে আমাদের নিউরোলজিতে পরিচিত, তো তখন আপনি ওইগুলো করতে পারেন। তো এই রকম বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে সেই ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। বেশ, আমি কিছু কোশ্চেন নিয়ে নেবো, কারণ অনেকে কোশ্চেন করেছেন, যদিও সেই কোশ্চেন গুলো আদার ডিজিজ ইন্ডিকেশনের সাথে কানেক্টেড। যেমন রীতা পাল যেটা বলেছে, থাইরয়েড থাকলে কি অসুবিধা হতে পারে স্যার, মানে থাইরয়েডের সাথে নিউরোলজিক্যাল কোনো ব্যাপার? থাইরয়েড ডিপেন্ড করছে মানে হাইপো আর হাইপার থাইরয়েড এর সিমটমের সাথে। এবার আপনার যদি হাইপোথাইরয়েড মানে একটা ইমিউন সবসময় একটা কম্প্রোমাইজ থাকতেই পারে, ফলে ওটা একটু বেশি রকম থাইরয়েডের প্রবলেম হতে পারে। আমি ঠিক থাইরয়েড স্পেশালিস্ট নয়, তো আমি ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কি কি হতে পারে, তবে এনি কাইন্ড অফ হাইপোথাইরয়েড ইজ এ ভেরি ওয়েল নোন এক্সিস্টিং কন্ডিশন, তো আপনার ডেফিনেটলি এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং আপনাকে একটু বেশি সাবধানে থাকতে হবে। তবে আমি নট অ্যান এন্ডোক্রিনোলজিস্ট, সরি, ক্যানট মেনশন হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। হ্যাঁ, মানে বেসিক্যালি যাদের প্রি এক্সিস্টিং ডিফারেন্ট ইন্ডিকেশন বা ডিজিজ ইন্ডিকেশন আছে, তাদের ক্ষেত্রে এই চান্সেসটা, নিউরোলজিক্যাল কমপ্লিকেশনের চান্সটা অনেক সময় বেশি হয়। তো এখানে আমরা আজকে আলোচনা করছি যে বিভিন্ন, যদিও এই সাবসেটটা মানে খুব মিনিমাম সংখ্যক মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো আসে, মানে যারা এল্ডারলির ক্ষেত্রে চান্সটা অনেকটা বেশি হয়, তাদের অলরেডি অনেক প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে। আর যাদের ক্ষেত্রে অ্যাডাল্ট বা যারা মধ্যবয়স্ক, তাদের ক্ষেত্রে হয়তো তুলনামূলকভাবে কম হয়। তো সেক্ষেত্রে যেমন আরেকজন কোশ্চেন করেছে, আপনাকে বলি, সেটা হচ্ছে জয়ন্ত মুখার্জি জানতে চেয়েছে অ্যাজমা পেশেন্টরা কি প্রোটেকশন নেবে। তো ঘটনা হচ্ছে যে এটা প্রোটেকশন রিলেটেড, আপনি বলুন যে এটা জেনারেল পিপুলদের ক্ষেত্রে উপযোগী হবে, যে আমাদের কি ধরনের প্রোটেকশন মানে আমরা নিতে পারি করোনা প্যান্ডামিকের টাইমে। অ্যাজমা একটা প্রি কন্ডিশন, সো তিনি অ্যাজমা পেশেন্ট, সো অ্যাজমা পেশেন্টরা কি ধরনের প্রোটেকশন নেবে, আপনি জেনারেলাইজড ভাবে বলুন, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। হ্যাঁ, যেটা আগেও বললাম, অ্যাজমা বা সিওপিডি যারা স্মোক করে
তাদের ক্ষেত্রে সবচেয়ে খারাপ হতে পারে এইটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু অ্যাকিউট ইনফেকশন নয়, এইসব পেশেন্টগুলো রিকভার করতে এত টাইম লাগছে, 2 মাস 3 মাস ইভেন তাদের লাং ট্রান্সপ্ল্যান্ট করতে হচ্ছে। তো খুব খুব সাবধানে থাকতে হবে আপনাদের। সাবধানে থাকার তো মানে কোনো শেষ নেই, তবে যেটা মেন 3টে জিনিস, 6 ফুট ডিস্টেন্স, ওয়ারিং মাস্ক আর ওয়াশিং হ্যান্ড, দিস 3 আর দেয়ার। আর কি মানে ভিড় অ্যাভয়েড করবেন, কোনো ভিড় জায়গায় যাবেন না, বাজারে বা যতটা কম করা যায় লোকের সাথে ভিড়। একটা জিনিস আমরা দেখেছি, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও দেখেছি, ইউএসএ তে যখন সবকিছু রিওপেন হচ্ছে বা স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে, বাচ্চাদের স্কুল অ্যাক্টিভিটি হচ্ছে, একটা জিনিস আমি দেখেছি, আপনি যদি ওপেন এয়ারে থাকেন, যেটা আমার ব্যক্তিগত মত বা আমি শুনেওছি, ওপেন এয়ারে যদি থাকেন, কাছাকাছি কিছু লোক থাকলেও চান্স অফ গেটিং ইনফেক্টেড ইজ লেস দেন ক্লোজড স্পেস। লাইক ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে বা একটা হল ঘরের মধ্যে অনেকগুলো লোক একসাথে থাকলে সম্ভাবনাটা আরো বাড়ছে। ফলে সব সময় চেষ্টা করবেন যে অনেক লোক একসাথে একটা ঘরের মধ্যে বা কোনো ক্লোজড স্পেসের মধ্যে থাকবেন না। যদি থাকতেই হয় সবাই মাস্ক পরবেন। Mask is very important because it's a source control. It's not only helping you, it's just controlling the infection and it's preventing the infection to spread. So এইগুলো আপনাদের করতে হবে। বাইরে যাবেন, বাইরে না গেলে তো মানুষ পাগল হয়ে যাবে। বাইরে যাবেন, রোদ্দুরে যাবেন, তবে ডিস্টেন্স মেনটেন করবেন সবার সাথে, মাস্কটা পরে বাইরে যাবেন, সবকিছুই করবেন, ওইটাই। আর এইগুলো করবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি পরে নেব, তার মধ্যে এবার আমরা তো আগে শুনলাম আপনার কাছ থেকে বিভিন্ন রকমের টেস্টিং ব্যাপারটা, নিউরোলজিক্যাল কন্ডিশনস কিভাবে আমরা ডায়াগনোসিস করব, এখন কি ধরনের ট্রিটমেন্ট অপশন আছে এবং সেগুলোকে যদি জাস্ট জেনারেল ভাবে বলুন, যদি আমাদের ট্রিটমেন্ট আমরা অতটা বুঝবো না, মানে সাধারণ মানুষ হয়ে, যে কি ধরনের মেডিসিন, সেটা কি কাজ করে, অত হয়তো আমরা বুঝবো না, কিন্তু জেনারেল ভাবে বলুন যে কিভাবে ট্রিটমেন্ট অপশনটা অ্যাভেলেবল আছে, যাতে আমাদের মধ্যে একটা যে আমাদের একটা ওষুধ আছে, আমরা ভয় খাবো না, এরকম আর কি বলতে চাইছি। তো এটা নিয়ে তো অনেক রিসার্চ চলছে, তো অনেক জায়গায় অনেক রকম ওষুধ চেষ্টা হয়েছে। তো এখনো পর্যন্ত যা আমাদের সিডিসি ইউএস এর যা গাইডলাইন আছে, তাতে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে যখন আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, মানে ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে, অক্সিজেনটা খুব ইম্পর্টেন্ট। সো হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন, এটা হচ্ছে প্রথম ওষুধ। এটা বাড়িতে হোক, হসপিটালে হোক, যে কোনো সেন্টারে হোক, এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যদি খুব আর্লি ফেজে ব্যাপারটা ধরা পড়ে, ওই জন্য খুব দরকার তাড়াতাড়ি টেস্টটা করানো যখনই আপনার সিমটমটা শুরু হচ্ছে। আর খুব একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে, এটা পজিটিভ টেস্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যখন আপনি অ্যাক্টিভ সিমটমের মধ্যে দিয়ে যাচ্ছেন। উইদিন 3 to 4 days 70% chance of having positive test with this RT-PCR. তো যখনই আপনার জ্বর, সর্দি, কাশি এগুলো শুরু হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন এবং টেস্টটা করালেন এবং পজিটিভ এলো। অক্সিজেন লাগবে কি লাগবে না সেটা ডিপেন্ড করছে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেসের উপরে। কিন্তু যদি আর্লি ফেজে যান, রেমডেসিভির বলে একটি ওষুধ গোটা পৃথিবী জুড়ে ইউজ হচ্ছে, আমেরিকাতেও ইউজ হচ্ছে। ওটা যদি আর্লি ফেজে আমরা ইউজ করতে পারি, দেখা গেছে যে এই যে ডিজিজের যে টাইম পিরিয়ডটা অনেক কম হচ্ছে। এটা পুরোপুরি কিওর করে দিচ্ছে না, কিন্তু ধরুন 14 দিন আপনি অ্যাকিউট ফেজে থাকার কথা, সেটা হয়ে যাচ্ছে 10 দিন বা 9 দিন। তো রেমডেসিভির একটা খুব ইম্পর্টেন্ট ওষুধ, যেটা ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে। আর হচ্ছে ডেক্সামেথাসোন স্টেরয়েড। at certain stage যখন ওই ইনফ্লামেশনটা খুব বেশি হচ্ছে, ওই যে ধরুন সি রিঅ্যাক্টিভ প্রোটিন খুব বেশি বা ফেরিটিন খুব বেশি, খুব ইনফ্লামেশন হচ্ছে শরীরে, তখন ডেক্সামেথাসোন একটা স্টেরয়েড যেটা ওই ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়, ওইটা খুব এফেক্টিভ হচ্ছে। আর ফোর্থ ভেরি এফেক্টিভ হচ্ছে স্ট্রোক প্রিভেনশন। মানে যদি আপনার ডি ডাইমারটা বেশি থাকে বা তাতে মানে স্ট্রোকের সম্ভাবনা যাতে কমানো যায়, সেই জন্য লো মলিকুলার ওয়েট হেপারিন বা অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করা হচ্ছে। তো এই 4টে ওষুধ মোটামুটি এখনো পর্যন্ত ভালো ফল পাওয়া গেছে এবং মোস্ট অফ দ্য কান্ট্রিতে ইউজ হয়েছে এবং রিসার্চ করে পাবলিশড হয়েছে।
বাকি অনেক রকম ওষুধ, অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক রিসার্চ চলছে, কিন্তু ওগুলোর এখনো কোনো এফিকেসি পাওয়া যায়নি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলি, একটা ডিসক্লেমার দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা কেউই কখনোই আমাদের কোনো সিমটম এলে উইদাউট ডাক্তার কনসালটেন্সিতে কোনো রকম ওষুধ আমরা খাবো না, নেব না। তো ঘটনা হচ্ছে এগুলো সবই প্রেসক্রাইব ওষুধ। তো আমি এই কারণে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইলাম যে আমাদের কিছু কিছু ট্রিটমেন্ট অপশন এখন অ্যাভেলেবল, সেই জন্য কিন্তু আমরা এই প্যান্ডামিকটাকে অনেকটা এখন কন্ট্রোল করতে পেরেছি। তো এইগুলো কিন্তু আমাদের রিসার্চের অনেকটা ফল। রিসার্চ গবেষণা যত দিন যাবে আমরা অনেক কিছু তথ্য জানতে পারছি, এবং সেগুলো আমাদের কাছে প্রেসক্রাইব মেডিসিন হিসাবে আসছে, কখনো এমার্জেন্সি মেডিসিন হিসাবে আসছে। তো এটা কিন্তু আমাদের একটা জাস্ট একটা জেনে রাখা ভালো তথ্য। হ্যাঁ, আর একটা জিনিস বলি, ট্রিটমেন্ট সিমটোম্যাটিকও হতে পারে। ধরুন আপনার সিজার হচ্ছে, আপনি সিজারের ট্রিটমেন্ট করছেন। আপনার এই যে যখন এই যে এআইডিপি যেটা হয়, জিবিএস, তাতে আইভিআইজি, যখন পোস্ট ইনফেকশাস ইমিউন রিয়াকশন হচ্ছে, তখন এটাকে বলে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দিয়েও ট্রিটমেন্ট করা যায়। তো সিমটোম্যাটিক ট্রিটমেন্টও খুব এফেক্টিভ। বেশ, তো আরো কিছু কোশ্চেন এসেছে, সেই কোশ্চেন গুলো একটু খুব তাড়াতাড়ি নিয়ে আমরা একটু শেষের দিকে। আমরা 1 ঘন্টার বেশি কখনোই চাই না এটা কন্টিনিউ হোক, কারণ আপনাদেরও সময়ের ব্যাপার আছে, ডাক্তারবাবু খুব ব্যস্ত। তো আমরা খুব মিনিট 10-15 মধ্যে এটাকে আমরা শেষ করব। তাই কিছু কিছু কোশ্চেন একটু আমি নিয়ে নিচ্ছি, কারণ জানতে চেয়েছেন অনেকে, সেটাও খুব ইম্পর্টেন্ট। যদিও এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, সাধারণ মানুষের জানার কোশ্চেন। একজন বলছে, সন্দীপ সেট বলছেন যে কোভিড-19 অ্যান্টিবডি পজিটিভ পেশেন্ট, তার মানে কোভিড-19 অ্যান্টিবডি পজিটিভ মানে অ্যান্টিবডি আছে আর সেফ ডিউ টু দ্য স্ট্রং ইমিউনো সিস্টেম, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? তো যাদের অ্যান্টিবডি আছে বেসিক্যালি, এইখানে অনেক ব্যাপার আছে। সবকটা অ্যান্টিবডি কিন্তু সেম নয়। অ্যান্টিবডি আপনার আছে মানেই যে আপনি পুরোপুরি প্রিভেন্ট হয়ে গেলেন, নাও হতে পারে। কিছু কিছু দেখা যাচ্ছে পুনঃসংক্রমণ হয়েছে, খুবই কম। মানে ওভারঅল অ্যান্টিবডি থাকা ইজ গুড, দ্যাট মিনস ইউ আর প্রোটেক্টেড, বাট নট অল অ্যান্টিবডিজ can protect you from the future strain, that I can tell. So future এখন তো দেখা যাচ্ছে অনেক জায়গায় 2-3 জন করে রি-অ্যাফেক্টেড হচ্ছে। তো অ্যান্টিবডি থাকলেই যে আপনি একদম সবকিছু করে নেবেন নয়। আমাদের এই সব প্রিকশন গুলো এখন বছর 2 আমার মনে হচ্ছে মানতে হবে। আমার যেটা ব্যক্তিগত মতামত, এই বছরটা পুরো এবং পরের বছর এই সমস্ত প্রোটেকশন নিতে হবে, আমার যেটা মনে হয়। সোমবুদ্ধ বাবু, আপনার উদ্দেশ্যে বলি যে বেসিক্যালি আমাদের শরীরে কতটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার পরিমাণটাও অনেক সময় ডিপেন্ড করে যে আপনি পুনঃ ইনফেক্টেড মানে আবার হবেন কিনা। তাই নিউট্রালাইজিং অ্যান্টিবডির পরিমাণটা যদি খুবই কম হয়, তখন আবার পুনরায় একটা সংক্রমণের সম্ভাবনা থাকছে। তো খুবই লিমিটেড এই সংখ্যাগুলো, এগুলোকে নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই। আবার তারা সুস্থ হয়ে উঠছে, যেমন রুটিন, এটা ইন ফিউচার হয়তো সিজনারি আমাদের ভাবি আসবে হয়তো করোনা। তাই এটাকে নিয়ে আমাদের এখন কিন্তু অতটা ভয়ের বা আতঙ্কের কিছু নেই। ঠিক আছে, আর আমি কিছু 2-1টা কোশ্চেন খুঁজছি। বেসিক্যালি আমি যে হেঁট হয়ে খুঁজছি, আমি মোবাইল থেকে কোশ্চেন গুলো দেখার চেষ্টা করছি যে আমি কি করছি, আপনারা হয়তো ভাববেন, কিন্তু আমি কোশ্চেন গুলি দেখার চেষ্টা করছি। আর কোনো না, আবার আমি একটু পরে আসবো কোশ্চেন নিয়ে। তার আগে আমরা আরেকটা মূল আলোচ্য বিষয়ে চলে যাই। অলরেডি আমরা এমআইএসসি, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিস্টেম নিয়ে আলোচনা কিছুটা করেছি। তো ওটা কি আর একটু কিছু তথ্য আপনি জানানোর প্রয়োজন আছে? মনে হয় না, কারণ মোটামুটি আমরা ওটা কথা বলি। হ্যাঁ, বেসিক্যালি যে ডিজিজটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সেটা আমি ভাবছিলাম যে আরো যদি আপনার কিছু জানানো থাকে। যাই হোক, তাহলে আমরা এখন সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত রাইট নাও একটা টপিক যে টপিকের কাছে জানার জন্য আমরা উৎসাহী হয়ে থাকি, ভ্যাকসিন। তো ঘটনা হচ্ছে বিভিন্ন প্রান্তে দেশের সারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন ট্রায়াল চলছে, কোথাও ফেজ 2, কোথাও ফেজ 3 বা কোথাও ফেজ 1, বিভিন্ন ভাবে চলছে। তাহলে এখন এই রেসপেক্টে, ভ্যাকসিন ডেভেলপমেন্টের রেসপেক্টে সুদীপ্তা সমাজের একটা কোশ্চেন করছি, ইন্ডিয়া কবে ভ্যাকসিন পাবে? যাই হোক, টোটালি ভ্যাকসিন কনসেপ্টে বলি যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস ভ্যাকসিন অ্যান্ড ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এবং সেটা আমাদের অ্যাভেলেবিলিটি কবে থেকে হতে পারে, তার লজিস্টিক মেজার করে, এত পপুলেশন মেজার করে আপনি সামগ্রিকভাবে যদি তথ্যটা সবাইকার সামনে তুলে ধরেন। নিশ্চয়ই। তাহলে আমি একটা স্ক্রিনটা শেয়ার করছি, একবার একটা জিনিস দেখাতে চাই। শিওর। দেখা যাচ্ছে বিশ্বরূপ? হ্যাঁ, একটা দেখা যাচ্ছে। আচ্ছা,
তো এইটা খুব ইন্টারেস্টিং স্লাইড। তো এখনো পর্যন্ত আমাদের যা যা ভ্যাকসিন পৃথিবীতে বেরিয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে, যদি আপনি এই নাম্বারগুলো দেখেন, একমাত্র মামস ভ্যাকসিনটা 4 বছর লেগেছিল তৈরি করতে, হুইচ ওয়াজ দ্য আর্লিয়েস্ট প্রোডাকশন অফ এ ভ্যাকসিন। এছাড়া পোলিও 7 ইয়ার্স, মিজলস 9 ইয়ার্স, চিকেন পক্স 34 ইয়ার্স। তো বুঝতেই পারছেন একটা ভ্যাকসিন আনা মার্কেটে কত ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি আমাদের এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার থেকে এবং বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনে, ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে একটা ডিফারেন্ট প্রসেসে ভ্যাকসিন তৈরি করার চেষ্টা চলছে, যেটা অনেক আগে ভ্যাকসিনটা প্রডিউস করা যায়। যেটা মেইনলি চলছে, যেটা খুব তাড়াতাড়ি আমরা পাবো মনে হচ্ছে, সেইটা যেটা ওরা যেটা পদ্ধতিটা ইউজ করছে সেটা বলছে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন ইউজিং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অর আরএনএ ভ্যাকসিন। সো বেসিক্যালি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এতে একটা ইলেকট্রিক্যাল পালস দিয়ে ডিএনএ অথবা আরএনএ কে আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেইটা তারপরে রেপ্লিকেট করে ভাইরাস প্রোটিনটা বানাচ্ছে এবং ভাইরাস প্রোটিনের এগেনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে এবং প্রোটেক্ট করছে। তো এই পদ্ধতিতে যেটা আগে কোনো দিন ভ্যাকসিন ক্রিয়েট হয়নি, তো এই পদ্ধতিতে বেশ কিছু কোম্পানি এগোচ্ছে। তো আমি এখন ফিরে যাই আমাদের, আমি ছবিটা দেখিয়ে নিলাম, এবারে আমরা কথায় ফিরে যাচ্ছি। এক সেকেন্ড। ওকে, সো যেটা দেখালাম, তো এই ডিএনএ আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিনটা, যেটা 3টে কোম্পানি অলরেডি ফেজ 3 ট্রায়াল শুরু করেছে, যে তার মধ্যে আছে মডার্না, ইউএস বেসড কোম্পানি, ফাইজার, ইউএস বেসড কোম্পানি, অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা ইন ইংল্যান্ড ইন কম্বিনেশন উইথ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। এই 3টে ভ্যাকসিনের অলরেডি ফেজ 3 ট্রায়াল শুরু হয়ে গেছে। সো যেটা খুব ইম্পর্টেন্ট, ইউজুয়ালি ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 3-তে অ্যাটলিস্ট 2 মান্থ মিনিমাম দিতে হবে, দিয়ে 30,000 পিপল ফর ইচ ভ্যাকসিন তাদের দিতে হবে, দিয়ে তাদের শরীরে দেখতে হবে যে ইমিউনিটি ডেভেলপ করছে কিনা এবং কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, সেফটি অ্যান্ড এফিকেসি। যদি সেইটা মানে এখন ধরুন সেপ্টেম্বর অক্টোবরেও যদি ওটা শেষ হয়, তাহলে বাই নভেম্বর ডিসেম্বর I am expecting we will have a vaccine through these 3 companies. That আমি যতটুকু জানি এটা একটা পজিটিভ সাইন। এখন অনেকে কোশ্চেন করছেন যে ভ্যাকসিনটা কত দূর এফেক্টিভ হবে, ভাইরাস তো চেঞ্জ হচ্ছে, ভাইরাস তো বিশ্বরূপ। এখনকার মতে রিসেন্ট খবর অনুযায়ী আপ টু 4 মান্থ অব্দি প্রিভেনশন পাওয়া সম্ভব, যাদের অ্যান্টিবডি 4 মান্থ অব্দি পাওয়া গেছে আপ টু। আগে এটা জানা যাচ্ছিল 1 মাস। যত সময় যাচ্ছে তখন স্টাডিটা তো এনরাচ হচ্ছে, মানে আমাদের সময়টা তো 8 মাস, রাইট? টোটাল 8-9 মাস হয়েছে। তো এখন যেটা স্টাডি করে পাওয়া গেছে 4 মাস অব্দি হয়তো ভ্যাকসিনটা অ্যাক্টিভ থাকতে পারে, তার মানে হয়তো বুস্টার ডোজ আসতে পারে আগামী দিনে। তো সেটাও একটা গুড সাইন যে আরো হয়তো 2 মাস পর রেজাল্টটা এলো, তখন দেখা যাবে 6 মাস এক্সটেন্ড করছে, মানে স্টাডি হওয়ারও টাইমেরও তো দরকার, তো সেই জন্য আর কি। নিশ্চয়ই। আর এটা এই ডিএনএ আরএনএ ভ্যাকসিনটা এমনিতেই তোমার 2টো ডোজ দিতেই হবে, এটা একটা ডোজে মনে হয় কাজ হবে না, সেই রকম ভাবেই আমি যা রিসার্চ দেখছি। হ্যাঁ, বেসিক্যালি 4 উইকস ডিফারেন্সে অথবা 2 উইকস ডিফারেন্সে একটা সেকেন্ড ডোজ, বুস্টার ডোজের কথাই সব জায়গায় বলছে। আর একটা পজিটিভ থিং আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে প্রথম দিকে যখন ইউহানে ভাইরাসটা পাওয়া গেছিল, তখন যে স্ট্রেনটা ছিল ওটা ছিল এল স্ট্রেন। তো এল স্ট্রেন থেকে তারপরে এস পাওয়া গেছে, ভি পাওয়া গেছে, তারপরে জি পাওয়া গেছে, তো টোটাল 6টা স্ট্রেন পাওয়া গেছে। তো তবে এটা গুড নিউজ ইজ এই জি স্ট্রেনটা ফর লাস্ট 3-4 মান্থ ইউরোপ, এশিয়া, আমেরিকাতে লাস্ট করছে। তো যেটা সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছেন যে ভাইরাসটা হয়তো একটা কমফোর্ট এরিয়া পেয়ে গেছে অলরেডি, সেই জন্য আর মিউটেট করছে না মনে হয়। ভাইরাস ইজ ক্লেভার দেন আস। তো এখনো লাস্ট 3-4 মাসে এই জি স্ট্রেনটাই আছে, তো ফলে সবাই এক্সপেক্ট করছি যে ভ্যাকসিনটা হয়তো কাজ দেবে।
হ্যাঁ, এটাও ভালো যে অনেক সময় ভিরুলেন্সে যে মিউটেশন হতে হতে যদি তার ক্ষমতাও হারিয়ে ফেলে, সেটাও কিন্তু তখন বিশাল একটা ভালো ব্যাপার হবে আর কি। তো আমরা কোনটা হবে প্রবাবিলিটি সেটা আমরা তো দেখছি, তার মধ্যে ভ্যাকসিন ডেভেলপমেন্টও হচ্ছে। তো ইন ফিউচার আমাদের একটু প্রিভেন্টিভ মেজার নিয়ে যদি আমরা কয়েকটু সময় পার করে ফেলতে পারি, হয়তো আগামী দিনে এটা আমাদের কাছে খুবই মানে প্রিভেন্টিভ মেজার হিসাবে দেখা যেতে পারে। তো যাই হোক, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা আজকে জানতে পারলাম। আমরা সকল যারা আমাদের যা নিউক্লিয়ার হেলথ ফলো করেন, দেখেন, সকলে সমৃদ্ধ হবেন এবং সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় নিয়ে আপনি নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে এসেছেন এবং অনেক কিছু ডিসকাশন এবং তাদের অনেক কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছেন এবং সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝিয়েছেন, দেখিয়েছেন। এটাই কিন্তু আমাদের কাছে বিশাল পাওয়া। সেজন্য আপনাকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি নিউক্লিয়ার হেলথের তরফ থেকে, আমার তরফ থেকেও ব্যক্তিগতভাবেও খুব ধন্যবাদ জানাচ্ছি। তো আগামী দিনে আবার নিউক্লিয়ার হেলথ অনেক নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবে। একটা সচেতনতা, হেলথ সচেতনতা আমাদের প্রত্যেকের জীবনে খুব দরকার, অবশ্যম্ভাবী একটা জিনিস যেটা আমাদের আগামী দিনে ফলো করতে হবে। তাই আপনারা নিউক্লিয়ার হেলথ বাংলা ফলো করুন। আগামী দিনে আমি আরো অনেক কিছু তথ্য নিয়ে আসবো এবং আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। তাই ভালো থাকবেন। নমস্কার ডক্টর বাবু, আপনাকে আবার নমস্কার। আমরা এখন প্রোগ্রামটা শেষ করছি, আমরা অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা যারা দেখেননি তারা আবার দেখে নেবেন পুরনো দিক থেকে। ভালো থাকবেন সকলে। নমস্কার, অনেক ধন্যবাদ।